আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি মাসুদা আক্তার ইভা। শুরুতেই সংবাদ শিরোনাম। গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে গভীর চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্টরা, মন্তব্য বেগম খালেদা জিয়ার। দেশের প্রয়োজনে সেনাদের প্রস্তুত থাকতে হবে বললেন সেনাপ্রধান। অবশেষে 6 শতাধিক ফিলিস্তিনকে মুক্তি দিল ইসরায়েল। এবং রাওয়ালপিন্ডিতে নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদে দায়িত্ব নিতে উপদেষ্টা পরিষদ থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। গেল কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসবেন। তার পদত্যাগের মধ্য দিয়ে সব জল্পনা কল্পনার অবসান হয়। তার এই পদত্যাগ এবং নতুন রাজনৈতিক দল নিয়ে নগরবাসীর ভাবনা তুলে এনেছেন আমাদের সিনিয়র রিপোর্টার আবু তাহের নয়ন। ক্যামেরায় ছিলেন আলামিন রাব্বি। দর্শক, স্বাগত জানাচ্ছি কুরাইশ নিউজে, সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন। নাগরিক ভাবনায় এবারের বিষয় তথ্য উপদেষ্টা নাহিদুল ইসলামের পদত্যাগ। নাহিদুল ইসলাম স্বইচ্ছায় এই পদত্যাগ করার কারণে প্রশংসায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। জনতার কাতারে, জনতার কণ্ঠে, জনতার ভাষায় হয়ে নতুন দল গঠনে তিনি এখন জনতার হয়ে কথা বলবেন। তথ্য উপদেষ্টা সাবেক নাহিদুল ইসলামের এই পদত্যাগ নিয়ে নাগরিক ভাবনায় কে কী ভাবছেন, চলুন আমরা এ ব্যাপারে তাদের সাথে কথা বলি। এটা তার মতে, তার গুণে সে যেভাবে রাজনীতিটা সাজাতে চান, জীবন মানুষ তো প্রত্যেকের জীবনটাকে নিতে চান, তো সে তার মতো করে ভালো কিছু আশা করতেছেন বা ভালো কিছু দিতেছেন, জাতিকে দিবেন এই আশা করে সে নামছেন। এটা ভালো দিক। ওর থেকে অনেক কিছু শিক্ষার আছে। উনি যখন পদত্যাগ করলেন, উনি সরকারি কোনো মাল ব্যবহার করেননি। এটা তার থেকে সে কিছু যা করতে চাচ্ছেন, এটা একটা ভালো দিক। তার থেকে কিছু শিখার আছে। কেউ বলছেন মানে গাড়ি নিয়ে গেলেন ভবনে, খালি পায়ে হেঁটে আবার বিদায় হলেন। হ্যাঁ, সেটা লক্ষণীয় বিষয়। সবাই দেখছেন, সবাই উপলব্ধি করেছেন যে সে খালি চলে গেছেন। যেভাবে আসছেন সেভাবে যাননি, সে আগের মতো ঠিক সহজ সরলভাবেই চলে গেলেন। হ্যাঁ, ভালোর জন্যই। কারণ দেশের যে অবস্থা, দরকার এরকম একটা মানুষের যে ছাত্রদের পক্ষ থেকে কথা বলবে, তাদের সাথে দাঁড়াবে, তাহলে হয়তো এই জন্যই ভালো, এই জিনিসটা ভালো। নাহিদকে আপনি কিভাবে, কতটুকু মূল্যায়ন করেন? সে আসলে কতটুকু নেতৃত্বের গুণাবলী? একজন বলেছেন আগামীতে তিনি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা বলতে পারলাম না প্রধানমন্ত্রী হবে কিনা, তবে হতেও পারে ভালোর জন্য, বা সামনে হয়তো ভালো কিছু করবে, বা সাধারণ জনগণের জন্য রাজনীতিতে রাস্তায় নেমে থাকে, তাহলে এটা ভালো হবে। কারণ উনি যেই খবরটা আমাদের কাছে পৌঁছে দিবে, ওইটা তো আর মানে সাধারণ জনগণ ওরকমভাবে পৌঁছতে পারবে না। উনি যেটা করবে হয়তো আমাদের দেশের ভালোর জন্যই করবে, আর যে কোনো খবর সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করতে পারবে, যাতে আমাদের মানে সামনে কোনো সমস্যা থাকলে আমরা ওই বিষয়টা থেকে করতে পারি, সরে আসতে পারি, এই আর কি। এটা নতুন যে ছাত্র সংগঠন হয়েছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? নতুন যে হয়েছে, হ্যাঁ চলে, কিন্তু মনে হয় যে মানে হাসিনা যখন ছিল, শেখ হাসিনা যখন ছিল, তখনই দেশটা ভালো ছিল। এখন বর্তমানে ডাকাতি, চুরি, রাস্তাঘাটে মেয়েদের প্রিজন অ্যাভেলেবেল বেড়ে গেছে। শেখ হাসিনা যখন ছিল তখন এরকম ছিল না। যখন থেকে স্টুডেন্ট নামছে রাজপথে, আমাদের নানান ধরনের সমস্যা, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা, 2 দিন পর ঝামেলা হচ্ছে কলেজে। তো আমরা এইগুলো যখন শেখ হাসিনা ছিল তখন ফেস করি নাই, বর্তমানে এগুলো ফেস করতে হচ্ছে। কারণ এই যে মানে স্টুডেন্ট আছে দেখে ওরা ওরকমভাবে দেশটা পরিচালনা করতে পারতেছে না। আমি মনে করি আমার যে সন্তান, তারও দেশের সম্পর্কে জানা এবং তার পজিটিভটা গ্রহণ করা উচিত। সে কোনটা ভালো কোনটা মন্দ, সেই জন্য আমি মনে করি তরুণদের আমাদের দেশপ্রেম এবং তাদেরকেও সংঘবদ্ধ হয়ে দেশের উন্নয়নের জন্য, দেশের পজিটিভের জন্য এমন করে রাজনৈতিকভাবে আসা উচিত। আমি আমার শিল্পর জায়গা থেকে আমি রাজনীতি করি। আমি তরুণ রাজনীতিবিদ সবার জন্য শুভকামনা। অনেকে নাহিদের এই চমৎকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং অনেকে বলছে তার কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। কারণ একজন মন্ত্রী, সাধারণত একজন এমপিকে পদত্যাগ করার জন্য যে বিড়ম্বনা, তিনি আসলে স্বইচ্ছায় কিন্তু পদত্যাগ করেছেন। না, ভালো। আমিও চাই যে
তরুণরা আমাদের দেশের রাজনীতিতে বেশি করে আসুক, তারপরে হচ্ছে ভোটাররাই যে পছন্দ করবে যে কাকে কি করবে। গণ অভ্যুত্থানের অর্জন নস্যাতের ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট ও তাদের দোসররা বলে দাবি করলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলভি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। বেগম খালেদা জিয়া এ সময় বলেন, দেশ বর্তমানে সংকটকাল অতিক্রম করছে। রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার শেষ করে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত। পাশাপাশি ইস্পাত কঠিন ঐক্যে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। তাই ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির স্বার্থে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। জাতীয় ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলজি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সংস্কার এবং স্থানীয় নির্বাচনের কথা বলে জনগণের সামনে ধূম্রজালের সৃষ্টি করেছে। দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে আসেনি। অন্যদিকে দেশে খুন খারাপি চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছেন না বলেও জানান তিনি। জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে আমি আজ দেশের কৃষক, শ্রমিক জনতা, আলেম ওলেমা, পীর মাশায়েখ তথা সকল শ্রেণী পেশার মানুষকে, আপনারা আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের মাধ্যমে তাদেরকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানাই। যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিল, তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্র জাল সৃষ্টি করা হচ্ছে। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয়। সরকারে কিংবা বিরোধী দলে বিএনপি যখন যে অবস্থানেই দায়িত্ব পালন করেছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সময়ের পরিপ্রেক্ষিতে সব সময় রাষ্ট্র, সরকার ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার করেছে বিএনপি এবং করার চেষ্টা অব্যাহত রেখেছে। 1975 সালের 7ই নভেম্বরের পরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবিধানে 5ম সংশোধনের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন, 1991 সালে দেশে সংসদীয় সরকার প্রতিষ্ঠা, এই সবই ছিল রাষ্ট্র রাজনীতির ময়দানে যুগান্তকারী সংস্কার। এছাড়াও বিভিন্ন মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে বিএনপি সরকার স্কুল কলেজে বিনা বেতনে মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি, রাষ্ট্র ও সমাজে মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রতিষ্ঠা, বিশ্বের তথ্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে প্রস্তুত রাখতে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা, সবগুলোই ছিল রাষ্ট্র ও সরকারে কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ধরনের আরও বহু
সংস্কারের উদাহরণ আমরা উপস্থাপন করতে পারব। তবে ষড়যন্ত্রের পথ ধরে পলাতক গণহত্যাকারী স্বৈরাচার রাষ্ট্র ক্ষমতা দখলের পর সংস্কারের সকল পথ বন্ধ করে দেয়। বাংলাদেশকে চিরতরে তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে গত ১.৫ দশকে দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকেও নাজুক করে তুলেছিল। টাকা পাচার আর লুটপাট চালিয়ে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছিল। অকার্যকর করে দেওয়া হয়েছিল দেশের সকল সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান। জনগণের ভোটের অধিকারকে হরণ করে জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলেছিল। এমন পরিস্থিতিতে রাষ্ট্র, সরকার এবং রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া 2017 সালে ভিশন 2030 দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় 2022 সালে বিএনপি 27 দফা কর্মসূচি ঘোষণা করে। পরবর্তীতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে ঘোষণা করা হয় 31 দফা কর্মসূচি। এই 31 দফা নিয়ে বর্তমানে বিএনপির উদ্যোগে সারা দেশে চলছে জনগণের সঙ্গে সংলাপ। প্রিয় সহকর্মীবৃন্দ, রাষ্ট্র, সরকার, রাজনীতি এবং রাজনৈতিক দল মেরামতের জন্য 31টি হলেও, দফা 31টি হলেও এর চূড়ান্ত লক্ষ্য একটি, এবং সেটি হল একটি নিরাপদ, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ বিনির্মাণ। এবার জেলার সংবাদ। সেনা সদস্যদের দেশে প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে বলে জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে একথা বলেন তিনি। সেনাপ্রধান এ সময় বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 1971-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে বলেও জানান তিনি। হিসাবে আমি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রত্যেকটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর। পেশাগত দক্ষতার পাশাপাশি একটা সুন্দর জীবনমানও আমাদের সকলের কাম্য। আমি যে কোনো কণ্ডালমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। এই বিষয়ে আমি রেজিমেন্টের সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। পরিশেষে একটি সুন্দর অভিষেক অনুষ্ঠান আয়োজনের জন্য আমি পাপাবীর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সশস্ত্র গোষ্ঠী হামাস গেল শনিবার 6 জীবিত জিম্মিকে মুক্তি দিলেও 620 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়নি ইসরায়েল। চুক্তি ভঙ্গ করে তাদের মুক্তি আটকে রাখা হয়। অবশেষে বুধবার রাতে ইসরায়েলের ওয়াফার কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বন্দী ফিলিস্তিনিদের। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাতে কড়া সেনা পাহারায় 620 ফিলিস্তিনিকে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছে দেওয়া হয়। একই দিন রেড ক্রসের কাছে 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মরদেহগুলো শনাক্তের প্রক্রিয়া চলছে বলে জানায় আইডিএফ। জানাবো খেলার খবর। নিয়ম রক্ষার ম্যাচ, তবে অর্জন কি? চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের অন্তত একটি জয়ের লক্ষ্য নিয়ে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানও এখনো পর্যন্ত আসরে জয়ের দেখা পায়নি, তবে এ ম্যাচেও রয়েছে বৃষ্টি হানার সম্ভাবনা।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের প্রিভিউ জানাচ্ছেন রফিকুল ইসলাম। দুদলই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় স্বপ্ন দেখেছিল, কিন্তু সবার আগে বাদ পড়ার তালিকায় নাম লিখিয়েছে তারাই। স্বাগতিক পাকিস্তান এবং বাংলাদেশের জন্য ম্যাচটা তাই এখন নিয়ম রক্ষার, তবে দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। অন্তত একটি জয়ের টার্গেট দুদলেরই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জেতার লক্ষ্য ঠিক রাখার প্রত্যয় জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কোচ ফিল সিমন্সও দল নিয়েছিলেন আশাবাদী, তবে জানিয়েছিলেন প্রস্তুতির ঘাটতির কথা। গত 7 ফেব্রুয়ারি বিপিএল এর ফাইনালের পর দল গুছাতে খুব বেশি একটা সময় পাননি টাইগারদের নতুন কোচ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শাহিনসের বিপক্ষে টাইগাররা প্রস্তুতি ম্যাচে হারলেও তাতে অশনি সংকেত ভাবতে নারাজ ছিলেন টাইগার দলপতি শান্ত। কিন্তু সেই শঙ্কাই সত্যি হয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই তো দূরের কথা, দাঁড়াতেই পারেননি টাইগার বাহিনী। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলেই দেশে ফিরতে হবে শান্তদের। বাংলাদেশের দুই কিংবদন্তি মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহর জন্য এটি আইসিসি ইভেন্টের চূড়ান্ত ওয়ানডে হতে পারে। পরবর্তী ওয়ানডে আইসিসি ইভেন্টের জন্য রূপান্তর করতে পারেন তরুণ খেলোয়াড়দের কাছে। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামা একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। অন্যদিকে মঙ্গলবার অবিরাম বৃষ্টির কারণে এই ভেন্যুতে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি টস ছাড়াই পরিত্যক্ত হয়েছিল। বৃহস্পতিবারের একইভাবে পাকিস্তান এবং বাংলাদেশ ম্যাচেও বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচের আগে অনুশীলন করতে পারেননি পাকিস্তান। বেরসিক বৃষ্টির কারণে গা গরম করেই ড্রেসিং রুমে ফিরতে হয়েছে রিজওয়ান বাবরদের। পিন্ডিতে টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশ হওয়ার ক্ষত এখনও ভুলতে পারেননি পাকিস্তানের কোচ আকিব জাভেদ। তাই শিষ্যদের তাতিয়ে দিতেই হয়তো বাংলাদেশকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন 92 বিশ্বকাপ জয়ী এই পেসার। This is Champions Trophy. This is not World Cup. There is nothing pre-qualification or আইসিসি ইভেন্টে কোনো ম্যাচই গুরুত্বহীন নয়। এটি জিতলে আপনি হয়তো সেমিতে যাবেন না, কিন্তু ছেলেরা মাথা উঁচু রেখে বাড়ি ফিরতে পারবে। আত্মবিশ্বাস যোগাবে ভবিষ্যতের জন্য। আমরা জানি শুরুটা করতে হবে একদম নতুন করে, তবে আমি বিশ্বাস করি ম্যাচটা জিতবো। কামরান গোলাম, ফাহিম আশরাফ, মোহাম্মদ হাসনাইন এবং উসমান খান এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও মাঠে নামতে পারেনি। এই ম্যাচে পাকিস্তান হয়তো তাদের কয়েকজনকে মাঠে নামাতে পারেন। গতির যুদ্ধ, পেসারদের লড়াই কিংবা সুইং শো, যেভাবেই চাইবেন সেভাবেই দেখতে পারবেন ম্যাচটি। ম্যান ইন গ্রিনদের হয়ে মাঠে নামবেন সময়ের অন্যতম সেরা পেসার ত্রয়ী শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রৌফ। অন্যদিকে লাল সবুজের জার্সিতে আছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং হালের ক্রেজ নাহিদ রানা। দু দলের এই 6 পেসারই হয়তো ম্যাচের মুগ্ধতা বাড়াবে বলে প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। রফিকুল ইসলাম, স্পোর্টস ডেস্ক, কুরাইশ নিউজ। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ পোশানে কৃষ্ণা মুরালি গ্রেফতার হয়েছেন। বুধবার রাতে তাকে গ্রেফতার করে অন্ধ্রপ্রদেশ পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ওবুলা বারিপল্লী থানায় মুরালির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মূলত একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মুরালির বিরুদ্ধে দায়ের করা হয় মামলাটি, যার ফলে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি হয়েছিল। পুলিশ জানায়, অভিনেতাকে হেফাজতে নেয়ার পাশাপাশি রাজমপেটের অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে গভীর চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্টরা, মন্তব্য বেগম খালেদা জিয়ার। দেশের প্রয়োজনে সেনাদের প্রস্তুত থাকতে হবে বললেন সেনাপ্রধান। অবশেষে 6 শতাধিক ফিলিস্তিনকে মুক্তি দিল ইসরায়েল। এবং রাওয়ালপিন্ডিতে নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান।
দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি মাসুদ আক্তার ইভা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।